ইতিমধ্যে তাদের প্রায় $10 বিলিয়ন তারা ছাড় করে দিয়েছে, যে টাকা আটকানো ছিল সংযুক্ত আরব আমিরাতে। আর বাকি আমেরিকার অন্যান্য ব্যাংকে, ইউরোপে যে সমস্ত অর্থ, ইরানের অর্থ রয়েছে, সেগুলো প্রায় $24 বিলিয়ন। তো এই $24 বিলিয়ন ইরানকে ফেরত দিতে হচ্ছে এই মুহূর্তে। এর মধ্যে $10 বিলিয়ন দেওয়া হয়েছে। আর পর্দার আড়ালে যে কত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে ডলার ছাপিয়ে তাদেরকে এই কর্মটি করতে হবে। ফলে এই যে মধ্যপ্রাচ্য থেকে তারা যে লেজ গুটিয়ে পালিয়ে এলো, কিন্তু তারা চলবে কি করে? তাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার যে রেভিনিউ কালেকশন, সেই রেভিনিউ কালেকশনের একটা বিরাট উৎস হলো যুদ্ধ, যুদ্ধলব্ধ গনিমত এবং যুদ্ধলব্ধ গনিমতের মাল। এরপর অস্ত্রশস্ত্র, এগুলোর ব্যবসা তো আছেই। তো সেই দিক থেকে এখন মধ্যপ্রাচ্যে তাদের যে অবস্থা, সেখানে তাদের ঘাঁটিগুলো যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে $কয়েক ট্রিলিয়ন তাদের লাগবে এগুলো আবার পুনর্নির্মাণ করতে। তাদের যে হাই ভোল্টেজ F-35 এর মতো বিমান যেভাবে নষ্ট হয়েছে এবং যেভাবে মানে ইরান সেগুলোকে ধ্বংস করেছে, টোটাল প্রযুক্তিটা এখন ইরানের হাতে চলে গেছে। ফলে মধ্যপ্রাচ্য সামাল দিতে হলে তাদেরকে আরও $ট্রিলিয়ন লাগবে, এবং সেই $1 ট্রিলিয়ন আয় করার তাদের একমাত্র মাধ্যম হলো এশিয়াতে একটা গণ্ডগোল লাগিয়ে দেওয়া। ইতিপূর্বে তারা ভিয়েতনামে গণ্ডগোল করতে গিয়ে তারা উচিত শিক্ষা পেয়েছে, তারা আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে উচিত শিক্ষা পেয়েছে, তাইওয়ানে তারা ঘাঁটি করতে গিয়ে, তাইওয়ানকে প্রোটেকশন দিতে গিয়ে তারা চীনের সঙ্গে যে বাণিজ্য সংঘাত এবং দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছে, তাতে করে তাদের অর্থনীতি ক্রমশ ঝুঁকির মধ্যে পড়েছে, আর চীন হু 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 করে উপরে উঠে গেছে। তো কাজেই সেই সকল এলাকাতে, অর্থাৎ ইন্দো চীন, মানে তারপর ফিলিপিন্স, ফরেস্ট বলতে যা বোঝায়, যে সকল দেশগুলো বোঝায় হংকং, সিঙ্গাপুর, তো এই সকল এলাকাতে আসলে তাদের আর নতুন করে কোনো কিছু করার নাই। তারা দুটো জায়গাতে দুষ্টুমি করবে বা করতে পারে। একটা হলো মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া কেন্দ্রিক যে মালাক্কা প্রণালী, এখানে তারা দুষ্টামি করবে, আর বঙ্গোপসাগর কেন্দ্রিক তারা একটা দুষ্টামি করবে। তো সেই দুষ্টামির ফলে কি হলো, যে এখানে এশিয়াতে ব্রিক্স, অর্থাৎ মার্কিন ডলারকে মোকাবেলা করার জন্য চীন এবং রাশিয়ার নেতৃত্বে যে একটা অর্থনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছে আন্ডার দ্য নেম অফ ব্রিক্স, তো সেই ব্রিক্সের ধারণাকে ভেঙে দেওয়ার জন্য তাদের এই দুটো জায়গাতে যদি ঘাঁটি করতে হয়, প্রাথমিক স্তরে তাদের 1 নম্বর পছন্দের জায়গাটা হলো মায়ানমার। তো মায়ানমারে আলটিমেটলি তারা অনেক সর্বনাশ করে ফেলেছে। এখন সেই সর্বনাশের ফলে কি হলো, মায়ানমারে এই মুহূর্তে অন্তত 2 ডজন, মানে 24টি পক্ষ রয়েছে, সশস্ত্র পক্ষ, যারা পরস্পরের সাথে যুদ্ধ করছে, কেন্দ্রীয় সরকারের সাথে যুদ্ধ করছে। এবং মায়ানমারের পরিস্থিতি সামাল দিতে গিয়ে চীনকে রীতিমতো হিমশিম খেতে হতে যাচ্ছে, এবং তাদের সেই চক্রান্তের ফলে তারা যে বিভেদের বীজ মায়ানমারে বুনেছে, এর দায় থাইল্যান্ডকে শোধ করতে হচ্ছে। বহু সংখ্যক মায়ানমার অধিবাসী থাইল্যান্ডে আছে। এর দায় ভারতকে শোধ করতে হচ্ছে। বহু সংখ্যক মায়ানমারের অধিবাসী ভারতে আছে, মণিপুরে আছে। আর বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন, 15 লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে। এটা তাদের খেলার প্রাথমিক স্তর। দ্বিতীয় স্তরে তারা এখানে আসলে কয়েকটি রাজ্য করতে চাচ্ছে, রাষ্ট্র করতে চাচ্ছে। এমনকি এই জন্য তারা দরকার হলে বাংলাদেশকে ধূলিসাৎ করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। আর এই কাজগুলো করে ভারত, বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে 7 সিস্টার, বাংলাদেশের 20 কোটি মানুষ, মায়ানমারের এই অঞ্চলে যদি ধরেন, রোহিঙ্গা অঞ্চলে যদি আপনি ধরেন 2 কোটি মানুষ, চীনের আশেপাশের যে এলাকাতে সেখানে যদি ধরেন আরও প্রায় 20 কোটি মানুষ,
সব মিলিয়ে প্রায় 100 crore 100 কোটি মানুষকে টার্গেট করে তারা একটা যুদ্ধ বাণিজ্য তৈরি করার চেষ্টা করছে। যুদ্ধটাকে ভূতে জোগায়। এখন আল্টিমেটলি বাংলাদেশের সঙ্গে তারা চুক্তি করে ফেলেছে আমেরিকান আর্মস অ্যান্ড অ্যামুনিশন আনতে হবে, আমেরিকান বিমান আনতে হবে, ইত্যাদি আরও অনেক কিছু। ফলে আমেরিকা যেভাবে এখন অবাধে বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে, যেভাবে সব কিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যেভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, যেভাবে রাজনীতির বিভিন্ন জায়গাতে তারা পাপেট তৈরি করে ফেলেছে, আলটিমেটলি তারা অসংখ্য পাপেট তৈরি করে ফেলেছে। এর ফলশ্রুতিতে যদি খুব দ্রুত মায়ানমারের সহিংসতা বৃদ্ধি পেয়ে যায়, ভারতের 7 সিস্টারে যদি যাকে বলা হয় সংঘাত বেড়ে যায়, আর এই ভারতের 7 সিস্টারের যে সংঘাত এবং মায়ানমারের যে সংঘাত, এটা যদি জেনারেল হাবটা বাংলাদেশে হয়। এর আগে আপনি জানেন যে এই বাংলাদেশ নিয়ে চীন খুব খেলেছে। বিএনপির জমানাতে ওই যে 10 ট্রাক অস্ত্র মামলা, সেই 10 ট্রাক অস্ত্র মামলার যে মূল টার্গেট, এটা ছিল চীন এবং ভারতের একটা রাজনৈতিক যাকে বলা হয় প্রতিযোগিতা, মারামারি, হানাহানি, কাটাকাটি। তো সেই মারামারি, হানাহানি, কাটাকাটির মধ্যে বাংলাদেশকে সামহাউ তারা ইনক্লুড করে ফেলেছিল এবং বাংলাদেশ বুঝে হোক না বুঝে হোক হয়তো সেই ফাঁদে পা দিয়েছিল। তার প্রেক্ষিতে একটা 1/11 হলো, তার প্রেক্ষিতে বিএনপিকে ক্ষমতা থেকে যেতে হলো। আবার এই আমেরিকার যে পলিসি, সেই পলিসির কারণে শেখ হাসিনাকে যেতে হলো, আওয়ামী লীগের মতো একটা দলকে বলতে গেলে এই দুরবস্থার মধ্যে পড়তে হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা সরকারকে আমাদের মেনে নিতে হলো, আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হলো এবং সেই সরকার ব্যর্থ হওয়ার পরে আবার নতুন আরেকটি সরকার এলো। এই সরকার কতটা ভালো করবে, মন্দ করবে, দিস ডাজ নট ম্যাটার। এটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে যেটা, সেটা হলো যে এই সরকার কতদিন থাকবে, এই সরকার আমেরিকায় কতটা প্রিভিলেজ দেবে এবং এই সরকারের ঘাড়ে ভর করে আমেরিকা কী কী অপকর্ম করবে। আর সেই অপকর্মগুলোর একটা চূড়ান্ত রূপ হলো বাংলাদেশের চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আর সেই যুদ্ধের দামামা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে যায়, তাহলে যে আমাদের কী হবে একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।